শুভেচ্ছা। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। রহমান তারেক রহমান তারেক বরিশালে জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ধর্মের কথা বলে মানুষের সাথে প্রতারণা করছে একটি দল, অভিযোগ মির্জা ফখরুলের। সেই মা বন্ধুকে যদি আমরা ইজ্জত করতে না পারি, সম্মান করতে না পারি, তার সম্পর্কে যদি কটু কথা বলতে পারি, তাহলে কি আমরা কোনোদিন ভেস্তে যেতে পারবো? দলীয় সরকার আর গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চায় না জামায়াত। কুড়িগ্রামের জনসভায় দলের আমির ভোট চাইলেন, প্রার্থীদের পক্ষে যোগ দেবেন লালমনিরহাটের সমাবেশে। সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচার, প্রার্থীদের কথার লড়াইয়ে ছড়াচ্ছে উত্তাপ। শান্তিপূর্ণ পরিবেশের প্রত্যাশা ভোটারদের। ভালো প্রার্থী যে তাকে আমরা ভোট দেবো, মানে এলাকার উন্নয়ন করতে পারে, এলাকার রাস্তাঘাটে কাজ করতে পারে, ওই প্রার্থীকে আমরা ভোট দেবো। সুস্থ ইলেকশন চাই, আমরা কেন্দ্রে যদি ভোট দিতে পারি, এটাই আমাদের কামনা। ভোটের আগে প্রতিশ্রুতি দিলেও সিটি কর্পোরেশন এলাকায় এমপিদের ক্ষমতা সীমিত। নাগরিক সেবায় আইন প্রণয়ন ও জবাবদিহিতা নিশ্চিতে গুরুত্বের তাগিদ। যে প্রতিশ্রুতি দিতেছে এখন, নির্বাচনের আগে সবাই দেয়, আসলে নির্বাচনের পরে এগুলো কিছুই হয় না। এমপি তো আর সবগুলা করতে পারবো না, এর মধ্যে কাউন্সিলর আছে, সিটি কর্পোরেশন মেয়র আছে। এমপির কাজ হচ্ছে ল এর লেভেলে, ল তৈরি করার ক্ষেত্রে। সো এখন প্রশ্ন হচ্ছে, আমি যেটা বললাম যে ম্যাক্সিমাম এমপি এই কানেকশনটা বিল্ড করতেছে না। চট্টগ্রাম বন্দরে কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট, বন্ধ কন্টেইনার হ্যান্ডলিং সহ সব ধরনের কার্যক্রম। টেন্ডার ছাড়াই ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা চেষ্টায় যৌক্তিকতা নিয়ে প্রশ্ন। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। বরিশাল বেলস পার্ক মাঠে বিএনপির বিভাগীয় নির্বাচনী সমাবেশ চলছে এবং যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি সকাল থেকেই তার আসার জন্য বরিশাল এবং আশপাশে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হন এবং বিভাগের 21টি আসনের প্রার্থীকে ভোটারদের সামনে পরিচয় করিয়ে দেবেন বিএনপি চেয়ারম্যান। একই সাথে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন। সেই সাথে আগামীর দেশ গড়ার পরিকল্পনা আর স্থানীয় সমস্যা নিয়ে তারেক রহমানের চিন্তা ভাবনা উঠে আসবে আজকের সমাবেশের বক্তব্যে। 2 দশকের বেশি সময় পর তারেক রহমানের বরিশাল সফর ঘিরে তৃণমূলের নেতাকর্মীরা বেশ উজ্জীবিত। তাদের প্রত্যাশা, এই সমাবেশের মধ্য দিয়েই ভোটের প্রচারে গতি বাড়বে এবং ভোটাররাও আশ্বস্ত হবেন প্রার্থীর প্রতি। বরিশালের সমাবেশ শেষে তারেক রহমান যোগ দেবেন ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠের নির্বাচনী সমাবেশে এবং বরিশালের জনসভায় কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন তারেক রহমান। ক্যান্ডিডেট আছে বরিশাল বিভাগে, সবাইকে বিপুল ভোটে জয়যুক্ত করে ভোট দিয়ে জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চায় বরিশাল বিভাগের মানুষ। টাউনের অহংকার তারেককে দেখতে বলে আমরা অনেক দূর থেকে, আমরা অনেক আগ্রহ নিয়ে এখানে আইছি। সারা বাংলাদেশের লোকের যেই প্রত্যাশা, আমাদেরও সেই প্রত্যাশা। আমরা চাই একটা সুষ্ঠু একটা নির্বাচন, আমরা চাই সুষ্ঠু একটা বাংলাদেশ। আমরা এই বরিশালের যে জনসভার কথা আপনাদের বলছিলাম, তারেক রহমান সেখানে উপস্থিত আছেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি বক্তব্য রাখবেন বলে আমরা প্রত্যাশা করছি। আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন এ বিষয়ে খোঁজ খবর রাখছেন, যাচ্ছি রবিনের কাছে। কি মনে হয় রবিন, কখন নাগাদ তারেক রহমান বক্তব্য রাখতে পারেন? আরেকটি বিষয়ে জানতে চাই, বিএনপির দলীয় যে সকল নেতাকর্মীরা আছেন তারা আসলে বরাবরই বলে আসছে যে বরিশাল হচ্ছে বিএনপির ঘাঁটি, তো সেই হিসেবে আজকের জনসভায় আপনি লোক সমাগম কেমন দেখছেন? এখানে যারা আছেন তারা কি প্রত্যাশা জানাচ্ছে তাও জানতে চাই। বরিশাল বেলস পার্ক মাঠের এই নির্বাচনী সমাবেশ ঘিরে দূর দূরান্ত থেকে মানুষজন গতকাল রাত থেকে রওনা দিয়েছেন, আজ ভোর থেকে এই বরিশালে মাঠে পা রাখছেন। আপনি নিজেই জানেন বৃষ্টি যে এটি পাশের এই জেলাগুলো সবগুলোই আসলে দ্বীপ জেলার মতো, দ্বীপ উপজেলা। সেই সব অঞ্চলে মানুষজন লঞ্চে, স্পিড বোটে, নৌকায়, ইঞ্জিন
চালিত নৌকায় যে যেভাবে পেরেছেন ছুটে এসেছেন। দীর্ঘ 2 দশক পরে এই ঘাটি পরিচিত বিএনপি নির্বাচনী সমাবেশ 21টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী যেমনটি বলবার চেষ্টা করছিল যে এখানে এই বরিশাল বিভাগের যেই 21টি আসনের প্রার্থী আছেন তাদেরকে আসলে তারেক রহমান তার বক্তব্যের পর ভোটারদের সামনে পরিচয় করিয়ে দিবেন এবং একই সাথে ধানের শীষের পক্ষেও ভোট চাইবেন। আমরা সরাসরি দেখতে পাচ্ছি বরিশাল বেলস পার্কের যেই চিত্র, এখানে যে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে সেই সভাস্থলে তারেক রহমান অপেক্ষারত আছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি বক্তব্যও রাখবেন এবং সেই সাথে আগামীর দেশ গড়ার পরিকল্পনার স্থানীয় যে সকল সমস্যা আছে তাও সেগুলো নিয়ে তারেক রহমানের যে চিন্তা ভাবনা সেটি উঠে আসবে এই সমাবেশের বক্তব্যে, এমনটি মনে করছেন এখানে যারা তৃণমূলের নেতাকর্মী আছেন তারা। মূলত 2 দশকের বেশি সময় পর তারেক রহমানের এই বরিশালের সফর এবং দলের চেয়ারম্যান হিসেবে এই প্রথমবার বরিশালে সফর করছেন তারেক রহমান। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে দলের যারা নেতাকর্মী আছেন, বিশেষ করে তৃণমূলের নেতাকর্মী যারা আছেন তারা বেশ উজ্জীবিত। আমরা গতকাল থেকেই দেখেছি বরিশালের বেলস পার্কের যেই জনসভা স্থল সেখানে জোরে সোরে প্রস্তুতি চলছিল। এমনকি ঢাকা থেকেও বিএনপির পক্ষ থেকে একটি দল গেছে যা পুরো সময় এই জনসভা স্থলের প্রস্তুতি থেকে শুরু করে আইন শৃঙ্খলা সংক্রান্ত যে সকল বিষয় আছে সেগুলো দেখভাল করেছেন এবং কিছুক্ষণের মধ্যে তারেক রহমান যখন আবার বক্তব্য রাখবেন আমরা সেটি সরাসরি দর্শকদের জানিয়ে দেবো। আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন বিস্তারিত জানাচ্ছিলেন। ধন্যবাদ জানাচ্ছি রবিনকে। আর মাত্র 7 দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, প্রচারণায় দিনের বেশিরভাগ সময় কাটছে প্রার্থী ও কর্মী সমর্থকদের। সকালে ঠাকুরগাঁয়ে নির্বাচনী পথসভায় 1 আসনের বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইসলামের কথা বলে মানুষের সাথে প্রতারণা করছে একটি দল, তাদের প্রতীকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে বলছে, অথচ নিজেরাই নারীদের অসম্মান করে যাচ্ছে দলের নেতারা। মা বোনদের সম্মান না করতে পারলে কখনোই বেহেশতে যাওয়া যাবে না বলে উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে নারায়ণগঞ্জে জামায়াতের নির্বাচনী পথসভায় যোগ দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এছাড়া সারা দেশের প্রার্থীরাও নিজেদের নির্বাচনী এলাকার প্রতিটি অলি গলি চষে বেড়াচ্ছেন। কর্মী সমর্থকদের সাথে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তাদের দুঃখ দুর্দশার কথা শুনে সে সকল সমস্যার সমাধানের আশ্বাস দিচ্ছেন। এর পাশাপাশি লিফলেট বিতরণ, পথসভা এবং উঠান বৈঠকে সকাল থেকে রাত অবধি নির্বাচনী প্রচারণা চলছে। দলীয় প্রার্থীদের সাথে পাল্লা দিয়ে গণসংযোগ করছেন স্বতন্ত্র প্রার্থীরাও। মা বোনদেরকে ভুল বুঝাচ্ছে যে দাঁড়িপাল্লা ভোট দিলে নাকি আপনার জান্নাত পাই যাবে। যে আমির সাহেব তিনি নাকি মহিলাদেরকে খুব অশ্লীল ভাষায় গালিগালাজ করছে। সেই মা বোনদেরকে যদি আমরা ইজ্জত করতে না পারি, সম্মান করতে না পারি, তার সম্পর্কে যদি কটু কথা বলতে পারি, তাহলে কি আমরা কোনদিন বেহেশতে যাইতে পারবো? যদি না পারেন 12 তারিখে দেখে নিতে, তাহলে 13 তারিখ থেকে আরো 5 বছর আমরা এরা দেখে নিব। আসলে এরা আপনাদেরকে দেখে নিব। আপনার দোকানে দোকানে সাদাবাজি করবে, ঘরে ঘরে হুমকি দিবে, সন্ত্রাস করবে, সামাজিক ভাবে ভেজাল লাগাবে। কোন দলীয় সরকার, পরিবার বা গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চায় না জামায়াত। এই দেশে আর কোনো জমিদারি চলবে না বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কুড়িগ্রামে সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, জামায়াত নিজেদের বিজয় নয় বরং দেশের 18 কোটি মানুষের বিজয় চায়। এমন দেশ চায় যা হবে সকলের। ক্ষমতায় গেলে বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে মন্তব্য করেন জামায়াত আমির। কুড়িগ্রামের পর লালমনিরহাট এবং টাঙ্গাইলে জনসভায় যোগ দেবেন জামায়াতের আমির। এর আগে সকাল থেকে নির্বাচনী জনসভায় আসতে শুরু করেন আশপাশের বিভিন্ন জেলার জামায়াত সহ 11 দলীয় জোটের নেতাকর্মীরা। 12 তারিখের প্রথম ভোট হ্যাঁ, সারা জাতিকে, কুড়িগ্রামবাসীকে নিয়ে, সবাইকে নিয়ে। তারপরের ভোট সরকার গঠনের জন্য, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্য, বেইনসাফি দূর করার জন্য, বৈষম্য দূর করার জন্য, চাঁদাবাজদেরকে রুখে দেওয়ার জন্য, দুর্নীতিকে লাল কার্ড দেখানোর জন্য, আধুনিক বাংলাদেশ কায়েম করার জন্য। বরিশালের বেলস পার্কে নির্বাচনী জনসভায় এই মুহূর্তে কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। হত্যার শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। প্রিয় ভাই বোনেরা, বিগত 15 বছর আমরা দেখেছি
যে জনগণের ভোট নিয়ে কিভাবে নিশিরাতের ভোট অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখেছি জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে কিভাবে আমি দামি নির্বাচন করা হয়েছিল তথাকথিত নির্বাচনের নামে, মনে আছে আপনাদের? কিন্তু প্রিয় ভাই বোনেরা, গত 24 সালের ছাত্র জনতার আন্দোলনের মুখে সেই আমি দামি নির্বাচনের মালিক যারা, নিশিরাতের নির্বাচনের মালিক যারা, তারা জনগণের প্রতিরোধের মুখে এই বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন এই বাংলাদেশ হচ্ছে জনগণের বাংলাদেশ। এখন এই বাংলাদেশ চলবে জনগণের রায়ের ভিত্তিতে, এবং এই জন্যই বাংলাদেশের মানুষ আগামী 12 তারিখে তাদের পছন্দসই প্রতিনিধি নির্বাচন করবে, যারা জনগণের ইচ্ছা মতন জনগণের কাছে জবাবদিহি করার মাধ্যমে ইনশাল্লাহ আগামী দিন দেশ পরিচালনা করবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, 5ই আগস্টের পরবর্তীতে আমরা আশা করেছিলাম যে 5ই আগস্টের পূর্বে সেই যে স্বৈরাচার যারা জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, তারা যেই ভাষায় কথা বলতো জনগণকে, বিভিন্ন বাংলাদেশের সম্মানে গুণী মানী ব্যক্তিকে যেভাবে অপদস্থ করত, যেভাবে মানুষকে তারা ছোট করত, নিশ্চয়ই 5ই আগস্টে তাদের পালিয়ে যাবার পরে এই রীতি নিশ্চয়ই বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু দুঃখের সাথে আমরা খেয়াল করলাম যে এই রীতি বন্ধ হয় নাই। একটি রাজনৈতিক দল যাদের একটি অন্য পরিচয় আছে, জনগণ যাদেরকে একটি ভিন্ন পরিচয় চিনে, জনগণ তাদেরকে কি পরিচয় চিনে? গুপ্ত পরিচয় চিনে, গুপ্ত পরিচয়। আপনারা চিনেন কারা তারা গুপ্ত? বাংলাদেশের রাজনীতিতে কারা সেই গুপ্ত? চেনেন আপনারা, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, বর্তমানে বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। কেন? প্রিয় ভাই বোনেরা, এই বাংলাদেশে আবহমান কাল ধরে, শত হাজারো বছর ধরে এই বাংলাদেশে নারী পুরুষ সকলে মিলে মাঠে কাজ করে। বাংলাদেশে যেমন কৃষক ভাইরা কাজ করে মাঠে, একইভাবে আমরা জানি বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কৃষানির বোনরাও তারা মাঠে কাজ করে। প্রিয় ভাই বোনেরা, শুধু মাঠেই নয়, বিভিন্ন কল কারখানায় আমরা দেখেছি আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের নারীরা তারা পুরুষের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। তারা যে গার্মেন্ট শিল্প নিয়ে সমগ্র পৃথিবীতে আমরা গৌরব বোধ করি, সেই গার্মেন্ট শিল্প টিকিয়ে রেখেছে এই দেশের নারী সমাজ, এই দেশের মা বোনেরা। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা অত্যন্ত কষ্টের সাথে দেখছি, অত্যন্ত ঘৃণার সাথে দেখছি এই যে নতুন জালেম, যাদেরকে মানুষ গুপ্ত হিসাবে চিনে, এই জালেমদের নেতা সে 2 দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। প্রিয় ভাই বোনেরা, যেই ব্যক্তি বা যেই দলের তার দেশের মা বোনদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, যেই নেতা, যেই দলের নেতাকর্মীদের নিজের দেশের মা বোনদের কষ্টের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই, তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না।
তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশের মানুষ আত্মসম্মানমূলক কোনো মর্যাদাপূর্ণ কোনো আচরণ আশা করতে পারে না। প্রিয় ভাই বোনেরা, এই জালেমদের একটি কথাই শুধু বললাম, আমি আপনাদেরকে আরো একটি কথা বলছি। তার আগে বিবি খাদিজার সম্পর্কে আপনারা জানেন না? আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এই বিবি খাদিজা, উনিও একজন কর্মজীবী মহিলা ছিলেন। ওনার নিজের ব্যবসা বাণিজ্য ছিল, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কাজ করতেন। প্রিয় ভাই বোনেরা, এরা বলে ইসলামের রাজনীতি করে, অথচ নবীর স্ত্রী নিজে যেখানে একজন কর্মজীবী মহিলা ছিলেন, সেখানে কেমন করে একটি রাজনৈতিক দলের নেতা এবং কেমন করে সেই রাজনৈতিক দলটি তাবৎ বাংলাদেশের নারী সমাজকে এমন একটি কলঙ্কিত শব্দ জর্জরিত করলো। প্রিয় ভাই বোনেরা, বদরের যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন কম বেশি সবাই। সেই বদরের যুদ্ধে হযরত আয়েশা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল, তার নেতৃত্বে যুদ্ধের সকল সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছিল, তার নেতৃত্বে যুদ্ধে যারা আহত হয়েছিল সেই মানুষগুলোকে নার্সিং দেওয়া হয়েছিল, ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল। কাজে আমরা ইসলাম ধর্ম বলে, আমরা আমাদের দেশের সামাজিক অবস্থান বলে, সকল জায়গায় নারীদের একটি শক্তিশালী অবস্থান আছে এবং আমরা কোনোভাবে অস্বীকার করতে পারবো না। এই নারীদেরকে পেছনে রেখে, এই নারীদেরকে ঘরে বন্দি করে রেখে কোনোভাবেই আমরা বাংলাদেশকে সামনে যেতে পারবো, এটি আমরা কখনোই মনে করি না। এবং সেই জন্যই দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, উনি বাংলাদেশের নারীদের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছিলেন, ইন্টারমিডিয়েট পর্যন্ত। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে আমাদেরকে দেশ গড়ার, এবং দেশ যদি গড়তে হয় প্রত্যেকটি নারী পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে আজকে। তা না হলে এই দেশকে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবো না। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আমরা এই নারীদেরকে, বিশেষ করে গ্রামের খেটে খাওয়া নারী যারা, শহরের খেটে খাওয়া নারী যারা, কর্মজীবী নারী যারা সহ সকল গৃহিণীর কাছে, সকল পরিবারের মাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, যার মাধ্যমে আমরা এই নারীদেরকে ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি, যেন তারা পুরুষের পাশাপাশি পরিবারে, সমাজে, দেশে অর্থনৈতিকভাবে শক্তিশালী ভূমিকা রাখতে পারে। প্রিয় ভাই বোনেরা, আসুন এবার দেখে ওই যে গুপ্ত সংগঠনটির কথা বললাম, যারা বাংলাদেশের নারী সমাজকে অপমানজনক শব্দ ব্যবহার করে। আরেকটি ঘটনা বলি, তাদের আরেক নেতা, যার বাড়ি কিনা কুমিল্লা জেলায়, সেই নেতা কিছুদিন আগে তাদের এক দলীয় সমাবেশে বলেছে তাদের কর্মীদেরকে যে 12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। প্রিয় ভাই বোনেরা, চিন্তা করুন, এই রকম কথা কে বলতে পারে যে 12 তারিখ পর্যন্ত তাদের নেতাকর্মীরা জনগণের পা ধরবে, তাহলে 12 তারিখের পর থেকে জনগণ তাদের পিছে পিছে ঘুরবে, জনগণ তাদের পা ধরবে। এই কথা থেকে প্রমাণিত হয় কি তাদের মেন্টালিটি, কোন পর্যায়ের মানুষ হলে তারা জনগণকে নিয়ে এরকম তুচ্ছ তাচ্ছিল্য কথা তারা বলতে পারে। প্রিয় ভাই বোনেরা, এইসব লোক যদি নির্বাচিত হয়, এইসব লোক যদি দায়িত্ব পায়, তাহলে আজকেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে জনগণের ভাগ্যের কি দুর্বিষহ অবস্থা হবে, দেশের মানুষের ভাগ্যের কি দুর্বিষহ অবস্থা হবে। যাদের মনে এই কথা এবং মনের কথাই বেরিয়ে এসছে তাদের বাস্তবে। কাজেই প্রিয় ভাই বোনেরা, এইসব গুপ্তদের বিরুদ্ধে মানুষকে সম্মান করতে জানে না, যারা পরিকল্পনা করে রাখে
যে 12 তারিখের পর থেকে তারা জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে প্রিয় ভাই বোনেরা। এইসব গোত্ররা সেই 86 সাল 71 সাল ইতিহাস যদি দেখি আমরা, সব সময় যারা দেশ থেকে পালিয়ে গেছে তাদের সাথে সব সময় এপাশ নালে ওপাশ, মুদ্রার এপেট নালে ওপিট হিসেবেই তারা ছিল। কাজে তাদের কাছ থেকে দেশের মানুষ ভালো কোনো কিছু আশা করতে পারে না। প্রিয় ভাই বোনেরা, বিশাল এই বরিশাল বিভাগ 1993 সালে বিএনপি তথা দেশনেত্রী খালেদা জিয়ার সরকার এই বরিশালকে বিভাগ হিসাবে ঘোষণা করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, তারপরে নদীর পানি অনেক দূর গড়িয়ে গিয়েছে। আমরা এলাকার উন্নয়নে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছি, কিন্তু আরো বহু কাজ করা বাকি। যেমন বরিশাল ভোলা ব্রিজ, এই কাজটি আমাদেরকে করতে হবে। এখানকার শেরে বাংলা মেডিকেল কলেজ, সেটিকে এলাকার মানুষের চিকিৎসার জন্য উন্নত করতে হবে। ভোলাতে মেডিকেল কলেজ, সেটির কাজে আমাদেরকে হাত দিতে হবে। সবচেয়ে বড় সমস্যা এই এলাকার নদী ভাঙন সমস্যা। মানুষের যারা আমাদের মুরব্বী ছিলেন, যারা গত হয়ে গিয়েছেন, বিভিন্ন এলাকায় তাদের কবর ভেঙে যাচ্ছে, মসজিদ ভেঙে যাচ্ছে, বাপ দাদার ভিটে বাড়ি ভেঙে যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, এই বিশাল এলাকাকে আমাদের বেড়ি বাঁধ দিতে হবে। বেড়ি বাঁধ দিয়ে নদী ভাঙন আমাদেরকে ঠেকাতে হবে যে কোনো মূল্যে। কাজেই অনেক কাজ বাকি আছে আমাদের। এই কাজগুলো যদি করতে হয় প্রিয় ভাই বোনেরা, তাহলে অবশ্যই আপনাদেরকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। যে অতীতে আপনারা দেখেছেন বিএনপি সকল সময় চেষ্টা করেছে। বরিশালে জনসভা শেষ করে ফরিদপুরে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানকার প্রস্তুতি সম্পর্কে জানবো। আমাদের সহকর্মী আরেফিন শাকিল এই মুহূর্তে ফরিদপুরেই আছেন, আমাদেরকে একটু জানাবেন। আরেফিন, সার্বিক যেই প্রস্তুতি সেটি কেমন দেখছেন? তারেক রহমান এখন বরিশালে জনসভায় বক্তব্য রাখছেন, এটি শেষ করেই তো ফরিদপুরে আসবেন এবং হেলিকপ্টার যোগে যেহেতু আসবার কথা রয়েছে, সেটি যদি পরিবর্তন না হয় খুব বেশি সময় লাগবে না। সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানাবেন। এরই মধ্যে সমাবেশ কার্যক্রম শুরু হয়েছে এবং সমাবেশ স্থলের সামনে এসে বিএনপি দুটি পক্ষর মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, যার ফলে খানিকটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। এর বাইরে যদি বলি, এরই মধ্যে কিন্তু ফরিদপুর অঞ্চলের যদি প্রস্তাবিত ফরিদপুর বিভাগের যে জেলাগুলো রয়েছে, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, সেই সঙ্গে রাজবাড়ী এবং গোপালগঞ্জ, এই জেলার যারা নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষ করে ধানের শীষের প্রার্থী যারা রয়েছেন, তারা কিন্তু এরই মধ্যে এসে হাজির হয়েছেন। তারা বক্তব্য দিচ্ছেন এই অঞ্চলের জন্য। তাদের যে করণীয় বা তাদের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা তারা যেমন দিচ্ছেন, আগামী দিনে বিএনপির কাছে যে প্রত্যাশা, সেই প্রত্যাশার কথা তারা তুলে ধরছেন। এবং এরই মধ্যে যেই কলেজে যে স্কুল যে কলেজ মাঠ, সেই কলেজ মাঠের মধ্যে বিএনপি নেতা কর্মীদের অবস্থান রয়েছে এবং তারা সকাল থেকে খণ্ড খণ্ড মিছিলে তারা জড়ো হয়েছেন। এবং দুপুর 2টা নাগাদ বলা হচ্ছে যে তারেক রহমান পাশের যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে এসে হাজির হবেন। এরপর তিনি সমাবেশ স্থলে আসবেন এবং এখানে বক্তব্য দিবেন। এবং আজকের এই সমাবেশের মাধ্যমেই কিন্তু ঢাকার বাইরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী যে জনসভা, সেই জনসভার কার্যক্রম শেষ হচ্ছে। অর্থাৎ এরপর ঢাকার বাইরে ছাড়া আর ঢাকার বাইরে আর কোনো নির্বাচনী জনসভা তার বাকি থাকবে না। এবং এর মধ্যে বিএনপির নেতাকর্মীরা যারা এসছেন, তারাও ধানের শীষের পক্ষে তারা স্লোগান দিচ্ছেন যেমন, এবং সেই সঙ্গে তারা বলছেন যে অঞ্চলে ধানের শীষ পিছিয়ে থাকার যে রেকর্ড, এবার সেটি ভেঙে যাবে। এই অঞ্চলে ধানের শীষ নতুন জোয়ার তৈরি করবে বলে তারা প্রত্যাশা করছেন। ছোঁয়া, বৃষ্টি যোগ দিয়েছিলাম আপনার সাথে আরেফিন, আমরা দেখছিলাম ফরিদপুরের জনসভার স্থলের যে প্রস্তুতি সে সম্পর্কে জানাচ্ছিল। রাজধানীতে নির্বাচনী প্রচার এবং গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। আমরা একটু প্রচারণার খবর জানবো। সহকর্মী তানফির মৌসুম মুগদা এলাকায় অপেক্ষা করছেন আমাদের জন্য। এই এলাকায় প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন তানফির? এর সাথে ভোটাররা কি বলছেন? কারণ
ভোটের আর খুব বেশি সময় বাকি নেই। ঢাকা ৯ আসনে হাবিবুর রশিদ হাবিবের আজকে আমরা দেখেছি যে নির্বাচনী প্রচারণামূলক কার্যক্রম সকাল থেকে শুরু হয়ে গিয়েছে। 11:45-এ উঠান বৈঠকটি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তিনি এই মুহূর্তে আসলে এখান থেকে আমরা দেখেছি যে তারা চলে গিয়েছেন এবং পরবর্তীতে আমরা দেখেছি যে সেখান থেকে তিনি কিন্তু আসলে এখানে এসেছিলেন এবং এখানে একটি উঠান বৈঠক হয়েছিল এবং সেই উঠান বৈঠকটি আসলে কিন্তু এবং এই ভোটারদের সাথে তিনি গণসংযোগ করেছেন এবং সেই গণসংযোগ প্রক্রিয়াটি আমরা দেখেছি যে আজকে কিন্তু তার সারা দিন ব্যাপী বিভিন্ন ধরনের গণসংযোগ কার্যক্রম আছে এবং আজকে এখানে এই দক্ষিণ মুগদাপাড়া এখান থেকে আমরা দেখেছি যে এখান থেকে তিনি পরবর্তীতে জোহরের নামাজ আদায় করতে মসজিদে যাবেন, সেখান থেকে আরো অন্যান্য যেগুলো আছে সেখান থেকে কিন্তু আমরা যাব যে এখান থেকে আমরা দেখব যে তিনি আসলে কিন্তু আজকে সারা দিন ব্যাপী তার বিভিন্ন ধরনের নির্বাচনী প্রচারণামূলক কার্যক্রম থাকবে এবং সেখানে আমরা দেখব যে আসলে আমরা দেখেছি যে বিকেলেও আসলে বিএনপির অনেক প্রার্থীদের কিন্তু গণসংযোগ কার্যক্রম থাকবে এবং সেই গণসংযোগ কার্যক্রমগুলো কিন্তু পরবর্তীতে আমরা দেখব। যেহেতু গতকালকে শবে বরাত ছিল, শবে বরাতের পরের দিন হিসেবে কিন্তু আমরা দেখেছি যে অনেকেই কিন্তু গণসংযোগ কার্যক্রমগুলো দুপুর বা বিকাল এই সময়ের মধ্যেই নিয়েছেন। বৃষ্টি অর্থাৎ দিনের প্রথম ভাগে শুরু করেনি অনেকেই। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য তানফির। আমরা দেখছিলাম মুগদা এলাকার চিত্রে আমাদের সহকর্মী রাশেদ নিজাম এই মুহূর্তে অপেক্ষা করছেন আমাদের জন্য। তিনি আছেন মিরপুরের পল্লবী এলাকায়। রাশেদ, আপনি এই মুহূর্তে কোন দলের প্রার্থীর সাথে আছেন, সেখানকার যেই প্রচারণা বা গণসংযোগ কার্যক্রম সেটি কেমন দেখছেন? আরেকটি বিষয় জানতে চাই, এই মিরপুর এলাকা কিংবা মিরপুরের যে পল্লবী এলাকায় বেশ কিছু সমস্যাই তো জর্জরিত, এই সমস্যা সমাধানে আসলে কি কি আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা? বৃষ্টি, আমি এই মুহূর্তে আছি মিরপুরের 14 নম্বর এলাকায়। এটি মূলত 17 আসনে পড়েছে। এটি বিএনপির যে চেয়ারপারসন তারেক রহমান তার আসন এবং এখানে কিন্তু আসলে 11 জন প্রার্থী রয়েছেন। মূল নির্বাচন কিন্তু তারেক রহমান এবং জামায়াতের প্রার্থী খালেদুজ্জামান তারকে নিয়ে হচ্ছে। এখানে তারেক রহমান নির্বাচনী যে প্রচার, তার যে প্রধান তিনি এখানে অংশ নিয়েছেন। ভাই, আমরা লাইভে আছি, আপনারা তারেক রহমানের এই প্রধান নির্বাচনী সমন্বয়ক, আপনারা কোন বিষয়ে জোর দিচ্ছেন এই আসনে জেতার জন্য? কোন বিষয়ে আপনারা এই আসনে জিতবেন বলে জোর দিচ্ছেন? কেন জিতবেন এখানে আপনারা? কারণ এই এলাকার মানুষ শুধু গুলশান বনানী না, এই এলাকার দরিদ্র মানুষও আছে। এই এলাকার মাটি কাটা সহ মানিকদি সহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট যদি দেখেন সেগুলো চলাচলের উপযোগী না। কাজে এলাকার মানুষ মনে করে তারা যদি একটা এমপি না বানিয়ে একটা প্রধানমন্ত্রীকে ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে প্রধানমন্ত্রী যদি তারা বানাতে পারে তাদের এলাকার সমস্যার সমাধান হয়ে যাবে খুব সহজেই। এই কারণে তারা একটা প্রধানমন্ত্রীকে তারা ভোট দিতে চায়। যমুনা টিভিতেই তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী তিনি বলেছিলেন যে তার যে যোগ্যতা এবং তারেক রহমানের অযোগ্যতার কারণে তিনি জিতবেন। এই বিষয়ে আপনি কি বলবেন? কে বলছে? খালেদুজ্জামান যমুনা টিভিকে বলেছিলেন। এইটাকে আমরা কোনো পিছিয়ে দিতে পারি না। সে তো পাগলের মতো প্রলাপ বকতেছে বিভিন্ন জায়গায়, কাজে তার কথার জবাব দেওয়ার মতো আমি মনে করি না। বৃষ্টি, আমরা এই শুনলাম যে তারেক রহমানের প্রধান নির্বাচনী যিনি সমন্বয়ক তিনি বললেন যে তারা আশা করছেন এখানে তারেক রহমান যদি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হন এবং এই আসনের ভোটারদের প্রধানমন্ত্রী বানানোর কি সুযোগ রয়েছে, সেটি আমরা শুনছিলামও। এবং আব্দুল সালাম যেটি বললেন তারেক রহমানের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তিনি, সেই খবর জানানোর জন্য। রাশেদ, অনেক ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন শ্রমিক কর্মচারীরা। সকাল থেকে এই কর্মসূচি শুরু হয়। এদিকে বিভিন্ন দেশে বাতিল এবং অযোগ্য ঘোষিত ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরে আনতে তৎপর একটি মহল। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে অনড় বর্তমান কর্তৃপক্ষ। এজন্য শস্যের ভেতর ভূত, আড়ালে বিগ ডিল, আন্তর্জাতিক খেলা, শেষ মুহূর্তে স্বার্থ সিদ্ধি, এমন সব আলোচনা চলছে স্বয়ং স্টেক হোল্ডারদের মধ্যে। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরের এনসিটি দেওয়ার প্রক্রিয়া শুরু হয় আওয়ামী লীগ সরকার আমলে। 2020 সালের জানুয়ারিতে সরকারকে এনসিটি পরিচালনার প্রস্তাব দেয় ডিপি ওয়ার্ল্ড। 2019 সালের আগস্টে এবং 2023 সালের মার্চে তৎকালীন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে সাক্ষাৎ করে কোম্পানিটির উপমহাদেশীয় সাব সাহারা আফ্রিকার সিইও অ্যান্ড এমডি রিজওয়ান সুমারের নেতৃত্বে প্রতিনিধি দল। ফ্যাসিবাদী আমলে এ তৎপরতার নেপথ্যে কথিত বিগ ডিল ছিল বহুল আলোচিত। গত সরকারের সেই প্রক্রিয়া বহাল গণ অভ্যুত্থানের পরও চিহ্নিত করে কাউকে কাজ দেওয়ার জন্য অতীতেও কিন্তু অনেক ধরনের দুর্নীতি আমরা দেখেছি এবং অনেক সরকারের উচ্চ পর্যায়ে বিভিন্ন সরকারের
ব্যক্তিরা কিন্তু জড়িত ছিল। দুর্নীতির যেই ওখানে শিকড় গেড়েছে ওটাকে যদি কন্টিনিউ করতে চায় কেউ, সেটাও কিন্তু সমর্থনযোগ্য না। বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের কর্মকাণ্ড বিশ্বজুড়েই প্রশ্নবিদ্ধ। টার্মিনাল পরিচালনায় চুক্তির শর্ত লঙ্ঘন এবং অনিয়ম অযোগ্যতার কারণে যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা সহ অনেক দেশ তাদের সাথে চুক্তি বাতিল করেছে। সর্বমহলের মতামত উপেক্ষা করে টেন্ডার ছাড়াই ডিপি ওয়ার্ল্ডের সাথে গোপন চুক্তির তোড়জোড়ে বিস্মিত সবাই। ঠিকমতো দেখে শুনে যাচাই করে যদি না নেই, তাহলে এদের কারো না কারো হাতে পড়ে যাব এবং তাদের মতোই তারা কাজ চালাবে। তাতে আমার বন্দরের লাভ হবে না, দেশের লাভ হবে না। ডিপি ওয়ার্ল্ড তো পৃথিবীর কোনো দেশে ব্যবসা করার জন্য যায় না। ডিপি ওয়ার্ল্ড পৃথিবীর বিভিন্ন দেশের বন্দরগুলোতে যায় আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। রাষ্ট্রের বিপক্ষে যখন গিয়ে তারা অবস্থান করে, ওই দেশ বাধ্য হয় তাদেরকে সেখান থেকে বের করে দিতে। তাদের যে টার্মস অফ কন্ডিশন, যদি কোনো কারণে সরকার পক্ষ চুক্তি বাতিল করে, তাদের ওই আপনার জামানত তাদেরকে সুদে আসলে ফেরত দিতে হবে। সেদিক থেকেও তারা মুনাফাভোগী। 2001 সালে বিএনপি সরকারের আমলে প্রায় 2000 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় এনসিটি। এরপর থেকে এ পর্যন্ত যন্ত্রপাতি সংযোজন হয়েছে প্রায় 3500 কোটি টাকার। ডিপি ওয়ার্ল্ডকে কোনো বিনিয়োগই করতে হবে না। পুরোপুরি রেডি একটি টার্মিনাল অস্বচ্ছ প্রক্রিয়ায় বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার যৌক্তিকতা নিয়ে উঠেছে প্রশ্ন। প্রথমে 42 জনের মধ্যে এই চুক্তি সম্পাদন করার জন্য আমাদের কর্মকর্তাদেরকে চট্টগ্রাম বন্দর থেকে নিয়ে তারা বিডিও অফিসে আটকিয়ে রেখে এই চুক্তি স্বাক্ষর করানোর জন্য, নেগোসিয়েশন ফর্ম স্বাক্ষর করানোর জন্য তারা কাজ করতেছে। আমরা যখন টেলিভিশন আপনাদের সাথে কথা বলি গত পরশুদিন, তখন এটাকে $60 উন্নীত করছে। আমরা যতটুকু জানি যে এই ডিপি ওয়ার্ল্ডের কাছে চট্টগ্রাম বন্দরকে বিক্রি করে দিতে পারলে, তথা দেশকে বিক্রি করে দিতে পারলে তারা 600 কোটি টাকা কমিশন পাবে। এরকম একটা বিতর্কিত প্রতিষ্ঠানকে আমরা বন্দরটা কেন দিব, কার স্বার্থে দিব, আমাদের দেশে কী লাভ? এখানে কোনো না কোনো ব্যক্তির, কোনো না কোনো গোষ্ঠীর, কোনো না কোনো আন্তর্জাতিক স্বার্থের এখানে হস্তক্ষেপ আছে। 2.5 লাখ বর্গমিটার আয়তনের এনসিটিতে মোট 5টি বাঁধ। বছরে হ্যান্ডেলিং হয় গড়ে 1.3 মিলিয়ন TEUS কন্টেইনার। প্রতিটি ইউএস কন্টেইনার থেকে বন্দরের আয় $167। আর এই বিপুল অঙ্কের আয়ের দিকেই চোখ পড়েছে সংঘবদ্ধ চক্রের। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। এ ছিল দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজনে। এর পরের ঘন্টার আয়োজন নিয়ে ফিরবেন সহকর্মী শাওন দত্ত। দেখার আমন্ত্রণ রইল।